ডিবি পরিচয়ে বাস চালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রাম ও রংপুরের ৪ জেলায় পরিবহন ধর্মঘট। সাধারণ যাত্রীদের দুর্ভোগ। পরিবার নিয়ে আসছি, এখন গাড়ি না চলার কারণে যেতে পারতেছি না। ৬টার দিকে বাসা থেকে বাড়ি আইছি, কিছু খাই নাই। এরকম যে প্যারাশনের ভিতরে থাকলে তো অনেক কষ্টই লাগে। আমাদের ড্রাইভারকে মারি ফেলছে, আমরা গাড়ি কিভাবে নিয়ে যাবো বলেন? বাইরের নির্দেশে শোনার পরে আমাদের স্টাফরা কেউ সাহস পাচ্ছে না গাড়ি নিয়ে যাওয়ার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি ফারজানা মুমু এবং আমি শাতিলা শারমিন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শ্রীলঙ্কা হামলায় নিহত শিশু জায়ান। বনানীতে জানা যায় জনস্রোত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়। সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই সংসদে বললেন প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কায় হামলার ঘটনার তীব্র নিন্দা, শোক প্রস্তাব গৃহীত। রমজান ঘিরে ফের সক্রিয় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। রাতভর রাজধানীতে র্যাবের অভিযানে ১১০ টন পচা খেজুর জব্দ, ২টি প্রতিষ্ঠানকে ৩৫ লাখ টাকা জরিমানা। এবং ম্যালেরিয়ার ঝুঁকিতে ৩ পার্বত্য জেলা। আক্রান্তের ৯১ ভাগেরই বসবাস রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে। যোগাযোগ সমস্যার কারণে পৌঁছানো সম্ভব হচ্ছে না চিকিৎসা সেবা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য পরিচয়ে তল্লাশির নামে বাস চালককে হত্যার প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রাম ও রংপুর বিভাগের ৪ জেলায় ধর্মঘট চলছে। বৃহত্তর চট্টগ্রামের ৮৭ রুটে ২৪ ঘন্টা ধর্মঘটের ডাক দেওয়া হলেও রংপুরের বিভিন্ন জেলায় অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি ঘোষণা করা হয়। এতে যানবাহন চলাচল না করায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে যাত্রা করছেন। এদিকে বাস চালকদের মৃত্যুর ঘটনায় পটিয়া থানায় একটি মামলা হয়েছে। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহত্তর চট্টগ্রামের ৮৭টি রুটে পরিবহন ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েন যাত্রীরা। বৃহস্পতিবার সকালে যাত্রাপথে বের হয়ে বিপাকে পড়েন অনেকে। যানবাহন না পেয়ে পায়ে হেঁটে রওনা হন কেউ কেউ। পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা ২৪ ঘন্টার ধর্মঘট কর্মসূচির কারণে চট্টগ্রাম নগরীর বাস টার্মিনাল থেকেও কোনো যানবাহন ছেড়ে যায়নি। নোয়াখালী হাতিয়ে যাবো, এখন শিবও পাইতেছি না, গাড়িও পাইতেছি না। কি করে যাবো, কি কোথায় যাবো এটার হিসাব কিতাব নাই। পরিবার নিয়ে আসছি, এখন গাড়ি না চলার কারণে যেতে পারতেছি না, আমাদের অসুবিধা হইতেছে। এদিকে বুধবার রাতে রংপুর বিভাগের ৮ জেলায় ধর্মঘটের ডাক দেয়া হলেও পালন করা হচ্ছে ৪ জেলায়। ভোর ৬টা থেকে শুরু হয় এই কর্মসূচি। এতে রংপুর থেকে ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও পঞ্চগড়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সমস্যার মধ্যে পড়ে গেছি, তবে জরুরি আমার ময়মনসিংহ যাওয়া প্রয়োজন। এই মুহূর্তে কিভাবে যাবো, আমার কোনো বিকল্প ব্যবস্থা নেই। বাস স্টপে আসছি কিন্তু গাড়ি পাচ্ছি না, এখন কিভাবে যাবো আমরা কোনো বিকল্প রাস্তা পাচ্ছি না। গাড়ি ঘোড়া বন্ধ, আমার খুব যাইতে সমস্যা, আমি এখন কিভাবে যাব। তবে রংপুর থেকে গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রামে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গত ২২শে এপ্রিল চট্টগ্রামের পটিয়া এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে চালক জালাল উদ্দিনকে নির্যাতনের অভিযোগ ওঠে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। সাবিত সারোয়ার, সময় সংবাদ। পরিবহন ধর্মঘটের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের কদমতলী বাস টার্মিনালে আছেন রিপোর্টার কমল দে এবং রংপুর বাস টার্মিনালে আছেন হেদায়েতুল ইসলাম বাবু। প্রথমে যাচ্ছি কমলদের কাছে। কমল। ধন্যবাদ মুমু। বন্দরনগরী চট্টগ্রাম থেকে ৮৭টি রুটে গতকাল সন্ধ্যা থেকে কিন্তু পরিবহন ধর্মঘট চলছে এবং কোনো যাত্রীবাহী বাস বা কোনো যানবাহন চলাচল করছে না। তবে গতকাল তেমন কোনো প্রতিক্রিয়া না পড়লেও প্রতিক্রিয়া পড়তে শুরু করেছে আজ ভোর থেকে। আজকে আমরা ভোরে দেখেছি বিভিন্ন স্থান থেকে যারা গন্তব্যের দিশে এসেছিলেন তাদেরকে অতটা হতাশ এবং নিরাশ হতে হয়েছে, কারণ কোনো গাড়ি যাচ্ছে না। আপনারা জানেন যে গত ২২ তারিখ রাতে যে শ্যামলী পরিবহনের চালক জালালকে
হত্যা করা হয়েছে এবং অভিযুক্ত এসেছে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে, যে এর প্রতিবাদে কিন্তু তারা তাৎক্ষণিকভাবে ধর্মঘট ডাক দিয়েছিল। গতকাল এই ধর্মঘট প্রত্যাহারের জন্য একটি উদ্যোগ নেওয়া হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে। জেলা প্রশাসন থেকে তাদের একটা বৈঠক হয়েছিল সার্কিট হাউসে, যে বৈঠকে অনুরোধ জানানো হয়েছিল যেহেতু এই ঘটনায় একটি মামলা হয়েছে এবং দোষীদেরকে আইনের আওতায় আনা হবে এমন আশ্বস্ত করা হয়েছিল, এবং তারপরও কিন্তু ধর্মঘট চলছে। এবং তবে একটা আশার বাণী শোনানো হয়েছিল গতকালকে, যে বলছিল যে আজ হয়তো দুপুর 12টার মধ্যে ধর্মঘট প্রত্যাহার হতে পারে, এমনটি তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। তার কারণ বলা হয়েছে যেহেতু হত্যাকারীদেরকে এখনও শনাক্ত করা যায়নি, এক্ষেত্রে পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের দাবি অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা চেষ্টা করছেন তাদেরকে আইনের আওতায় আনার জন্য, কারণ এই ঘটনায় কর্ণফুলী থানা 10 জনকে আসামি করে কিন্তু মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত শনাক্ত হয়নি কারা এই ঘটনাটি ঘটিয়েছে। মূলত আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কিন্তু এই তল্লাশিটি চলছিল এবং সে প্রেক্ষিতে কিন্তু তাকে নিশ্চিত করে মারা হয়েছে, এটি নিশ্চিত হয়েছে। তো এখন তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ কর্মকর্তারা আমাদের জায়গায়। অপরদিকে কিন্তু এই যে ধর্মঘট চলছে, সেই ধর্মঘটে কিন্তু সাধারণ মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তো এখন কিন্তু আমার কাছে ছিল চট্টগ্রামে পরিবহনের ধর্মঘটের সর্বশেষ। আমরা এখন চলে যাব রংপুরের ধর্মঘটের খবর জানার জন্য সহকর্মী বাবুর কাছে। আসলে এই যে রংপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালে যদি ধর্মঘটের অবস্থাটা আপনাকে বলি, নিশ্চয়ই এই মুহূর্তে আমার পেছনে অনেকগুলো মানুষকে দেখতে পাচ্ছেন যারা কিনা বগুড়া যাওয়ার জন্য সকাল থেকে অপেক্ষা করছেন। এই মানুষগুলো প্রত্যেকেই দিনমজুর। তারা এই সময়টা মূলত বোরো ধান কাটার মৌসুম হওয়ার কারণে তারা বগুড়ায় ধান কাটতে যাবেন দিনমজুরি কাজের জন্য। কিন্তু এই মানুষগুলো সকালবেলা বাড়ি থেকে বের হয়ে আসেন বগুড়া যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু তারা কিন্তু এখানে যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে দুর্ভোগে পড়েছেন। তারা কোনো গাড়ি এখন পর্যন্ত পাননি, ফলে তারা কিন্তু কোথাও যেতে পারছেন না। ঠিক এমনিভাবে যদি আমি আপনাকে বলি যে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারীগামী বাস চলাচল সকাল থেকেই বন্ধ আছে আমরা দেখেছি। এর মধ্যে সকাল 7টার পর থেকে আমরা দেখেছি যে শুধুমাত্র 2টি বাস ছেড়ে গেছে, একটি ময়মনসিংহগামী, একটি রাজশাহীগামী। এছাড়া কিন্তু আর কোনো বাস আমরা রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোথাও ছেড়ে যেতে দেখিনি। আর কিছুক্ষণ আগে গাইবান্ধার প্রতিনিধি আমাদের সহকর্মীর সাথে কথা হয়েছে, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে সকাল 7টার পর থেকে গাইবান্ধা থেকেও সকল রুটে বাস চলাচল বন্ধ আছে বলে জানিয়েছেন। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গতকাল এই যে গত 22শে এপ্রিল কক্সবাজারে শ্যামলী পরিবহনের চালককে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে মারপিট করার অভিযোগ এনে এবং তাকে হত্যা করার অভিযোগ এনে যে ধর্মঘট আহ্বান করা হয়, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ধর্মঘট আহ্বান করেন 8 জেলায়। তবে এখানকার যিনি সাধারণ সম্পাদক তিনি কিন্তু 4 জেলার কথা আমাদেরকে বলেছেন। নেতাদের মধ্যে, শ্রমিক নেতাদের মধ্যে এক ধরনের বিভক্তি আমরা দেখেছি। তবে সাধারণ শ্রমিকরা কিন্তু ধর্মঘটের ব্যাপারে অনেকটা ধর্মঘটের পক্ষেই অবস্থান করছেন এবং রংপুর থেকে এই জেলাগুলোতে, যে জেলাগুলোর নাম উল্লেখ করেছি সেই জেলাগুলোতে যানবাহন চলাচল বন্ধ আছে। মুমু, রংপুর থেকে এই ছিল আমার কাছে পরিবহন ধর্মঘটের সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। মুমু, আপনার কাছে। পরিবহন ধর্মঘটের সবশেষ খবর জানাতে এতক্ষণ রংপুর থেকে যোগ দিয়েছিলেন হেদায়েতুল ইসলাম বাবু, তার আগে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন কমল দে। সকালের সময় আরো থাকছে 87% পাওয়া গেছে যে কোনো কন্টামিনেশন নাই। যে এই ষড়যন্ত্রটা তাকে দিয়ে কে করালো? এটা তো একটা নাটক, সাজানোর নাটক না। ওয়াসার পানি প্রায় 40% পর্যন্ত ব্যবহার অযোগ্য স্বীকার করলেন এমডি। 1 ভাগ দূষিত হলেও ব্যবহার উপযোগী নয় বলছেন বিশেষজ্ঞরা। সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। কিছু মানুষের উন্মাদনা মানব জাতির জন্য বেদনাদায়ক পরিণতি বয়ে আনছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের শুরুতে বক্তব্য রাখেন তিনি। সন্ত্রাস, জঙ্গিবাদ, বোমা হামলা এর নিন্দা জানাবার ভাষা, আমি এর তীব্র নিন্দা জানাই। যারা এই ঘৃণ্য ঘটনা ঘটিয়ে থাকে তারা এর মধ্যে দিয়ে কি অর্জন করছে জানি না, কিন্তু এই যে ছোট্ট শিশু, নিষ্পাপ, কোনো অপরাধ যাদের নেই, তারা কেন এভাবে জীবন দেবে? সন্ত্রাস, জঙ্গিবাদ মানুষের কখনো কোনো কল্যাণ আনতে পারে না। আর যারা সন্ত্রাসী, জঙ্গিবাদ, তাদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশকাল পাত্র নাই। জঙ্গি জঙ্গি, সন্ত্রাসী সন্ত্রাসী।
আর ইসলাম ধর্মের নামে যারা করে, আমাদের এই পবিত্র ধর্ম, সেই ধর্মটাকে সকল মানব জাতির কাছে হেয় প্রতিপন্ন করে দিচ্ছে। আমাদের দেশে আমরা দেখেছি এরকম বোমা হামলা, জঙ্গি হামলা, আমরা তা কঠোর হস্তে দমন করেছি। আমি দেশবাসীকে বলবো যে দেশবাসীকে সতর্ক থেকে যদি কোথাও কোনো অস্বাভাবিক কিছু তারা পায়, সঙ্গে সঙ্গে যেন তারা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জানায়। সবাইকে কাঁদিয়ে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হল শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত ৮ বছরের জায়ান চৌধুরী। এর আগে তার জানাজায় নামে জনস্রোত। বনানীতে শোক সন্তপ্ত স্বজনের বাসায় গিয়ে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। জায়ানের জানাজায় অংশ নেয়া নানা শ্রেণী পেশার মানুষের কণ্ঠে ধ্বনিত হয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়। আজহার লিমন ও মুজাহিদ শুভকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন দেবাশিস রায়। বিমানে উড়ে মা বাবার সাথে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিল ৮ বছরের চঞ্চল জায়ান। নারকীয় সন্ত্রাসী হামলার শিকার হয়ে বিমানে করেই দেশে ফিরল জায়ান, কিন্তু লাশ হয়ে। বুধবার দুপুর ১টার কিছু আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় জায়ান চৌধুরীর মরদেহবাহী ফ্লাইটটি। শোকার্ত শেখ ফজলুল করিম সেলিম নাতির মরদেহ গ্রহণের পর লাশবাহী গাড়ি রওনা দেয় বনানীর উদ্দেশ্যে। দুপুর ১:৩০টায় নানা বাড়িতে ফেরে নিষ্প্রাণ জায়ান। শোকের বাড়িতে সান্ত্বনা জানাতে তখন ভিড় করেন হাজারো শুভাকাঙ্ক্ষী। আদরের নাতিকে শেষবারের মতো দেখতে বনানীতে ছুটে আসেন জায়ানের নানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকার্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান তিনি। বেশ কিছুক্ষণ থেকে স্বজনদের সঙ্গে শোক ভাগাভাগি করে নেন তিনি। বিকেলে নানাবাড়ির পাশে চেয়ারম্যান বাড়ি মাঠে জায়ানের জানাজার আনুষ্ঠানিকতা হয়। এ সময় কান্না জড়ানো কণ্ঠে নানা শেখ সেলিম জায়ানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং হাসপাতালে ভর্তি তার বাবা মশিউল হক চৌধুরীর জন্য দেশবাসীর কাছে দোয়া চান। আপনার দোয়া করবেন আমার মেয়ে জানি এই ব্যথা সহ্য করতে পারে এবং আমার জামাই জানি অতি সত্য সুস্থ হয়ে ওঠে। ছোট্ট জায়ানের জানাজায় মানুষের ঢল নামে। জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান ছিল অনেকের কণ্ঠে। মা মনি সোনিয়া একটি লক্ষ্মী মেয়ে, তার বুক থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছে। শুধু দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ যেন পরিবারের সকলকে যেন সহ্য করার তৌফিক দান করে। একটা জায়গায় বোমা হামলা করে দিল, বাচ্চা সহ সবাই মারা গেল, তাদের কি অপরাধ ছিল? এই জায়ান তো নিষ্পাপ। ধর্ম নিয়ে যে নির্মম বর্বরতা, এটা আসলে খুবই ধিক্কারজনক এবং অগ্রহণযোগ্য। এরকম একটা নৃশংস ঘটনা জায়ানের জন্য খুব দুঃখজনক। এরপর বনানী কবরস্থানে অন্তিম শয্যায় শায়িত হয় জায়ান চৌধুরী। চোখের জলে তাকে চিরবিদায় জানায় স্বজনরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। ধামাচাপা দেওয়ার চেষ্টার পর রংপুরে 2 বোন ধর্ষণের ঘটনায় পুলিশের মামলা গ্রহণ। প্রধান অভিযুক্তকে ধরতে চলছে অভিযান। রমজান মাস সামনে রেখে ফের সক্রিয় হয়ে উঠছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। 1 বছর আগেই শেষ হয়ে যাওয়া খেজুরের মেয়াদ আরও 1 বছর বাড়িয়ে বিক্রির পায়তারায় নস্যাৎ করে দিয়েছে র্যাব। রাজধানীর ফরাশগঞ্জের একটি কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে 110 টন পচা খেজুর জব্দ ও 2 প্রতিষ্ঠানকে 35 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া এক ব্যবসায়ীকে 2 বছরের কারাদণ্ড দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রাশেদ বাপ্পির রিপোর্ট। চকচকে রঙিন প্যাকেটে সাজানো হাজার হাজার প্যাকেট খেজুর। আসন্ন রমজানকে কেন্দ্র করে এই খেজুরগুলোই বাজারে ছেড়ে দেওয়ার পায়তারা করছিলেন কিছু বিক্রেতারা। তবে র্যাব বলছে এসব খেজুরের প্যাকেটে যদিও লেখা রয়েছে 2020 সাল মেয়াদ উত্তীর্ণের তারিখ, তবে আরও 1 বছর আগেই এই খেজুরের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। বুধবার রাতে পুরান ঢাকার ফরাশগঞ্জের সিটি আইস অ্যান্ড কোল্ড স্টোরেজে অভিযানে যায় র্যাব। 3 তলার এই কোল্ড স্টোরেজে নানা ধরনের ফলের মাঝে সবথেকে বেশি পাওয়া যায় খেজুর। তবে এসব খেজুরের প্যাকেট খুলতেই বেরিয়ে আসে উৎকট গন্ধ। স্বাভাবিক দৃষ্টিতেই বোঝা যায় অনেকটা কালচে রূপ ধারণ করা খেজুরগুলো খাওয়ার যোগ্যতা হারিয়েছে অনেক আগেই। ভোক্তার চোখ ফাঁকি দিতে মানহীন এসব খেজুরের গায়ে এক প্রকার তৈলাক্ত দ্রব্য মিশিয়ে ছাড়া হতো বাজারে। প্রচুর পরিমাণ খেজুর রয়েছে যে খেজুরগুলো আজ থেকে আরও 1 বছর আগে এক্সপায়ার হয়ে গেছে। এই মেয়াদ উত্তীর্ণ এই বা এক্সপায়ার্ড খেজুরগুলোকে নতুন করে প্যাকেজিং করে কিন্তু বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে।
এটি একটি মারাত্মক অপরাধ। অভিযানে মানহীন খেজুর মজুদের দায়ে সিটি কোল্ড স্টোরেজকে 20 লাখ টাকা জরিমানা এবং ফল বিক্রির প্রতিষ্ঠান আহনাফ এন্টারপ্রাইজকে 15 লাখ টাকা জরিমানা করে র্যাব। এছাড়া পচা খেজুর বিক্রির পায়তারার দায়ে আহনাফ এন্টারপ্রাইজের মালিক ইয়াসিন ব্যাপারীকে 2 বছরের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। আমরা তো পেটি খুলে দেখতে পারি না, আগে ব্যবসায়ীদের একটা নিষেধ আছে, আমাদের পেটি নষ্ট হয়ে যায়, পেটি কাটেন কেন, ছিঁড়েন কেন। এখন যা দেখলাম, এখন তো পেটি না খুলে রাখার আর কোনো উপায় নেই, কারণ আমি এটা বুঝি যে এইগুলি খাইলে মানুষের ক্ষতি হবে। যারা করতেছে যে ডেট এক্সপায়ার মালগুলো আগেই বিক্রি করা উচিত ছিল, কম সেলে, এখন তোমার রমজান সামনে করে এগুলো রাখা ঠিক হয়নি। যে কোনো প্রকার ভেজাল বন্ধে পুরো রমজান মাস জুড়েই এমন অভিযান চলবে বলে জানিয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এক দশকে উল্লেখযোগ্য মাত্রায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ সম্ভব হলেও চ্যালেঞ্জ রয়েছে 3 পার্বত্য জেলায়। আক্রান্তের 91 ভাগেরই বসবাস রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে। যোগাযোগ সমস্যার কারণে পাহাড়ি ও সীমান্তবর্তী এলাকায় চিকিৎসা সেবা পৌঁছানো সম্ভব হচ্ছে না। তবে পার্বত্য জেলাগুলোতে অত্যাধিক গুরুত্ব দিয়ে ঝুঁকিপূর্ণ 13টি জেলার 71টি উপজেলাতেই ম্যালেরিয়া স্ক্রিনিং ও ওষুধ সরবরাহ করার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাঙ্গামাটি প্রতিনিধি হেফাজত সবুজকে সঙ্গে নিয়ে মুজাহিদ শুভর রিপোর্ট। এক যুগ আগেও ম্যালেরিয়া হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর ছিল রাঙ্গামাটিতে, অথচ গেল 3 বছরে মৃত্যু হয়নি একজনেরও। 2016 সালেই যেখানে প্রাণ হারিয়েছে 17 জন। মশারি ওষুধ সহ সরকারি বেসরকারিভাবে নেয়া অব্যাহত কর্মসূচির ফলে ম্যালেরিয়া ভীতি অনেকটাই কমেছে রাঙ্গামাটিবাসীর। আমার নিজেরাই হতো 10 বছর ধরে, প্রায় এর আরও আগের থেকেই ম্যালেরিয়ার এই জিনিসটা আমরা আর দেখতে পাচ্ছি না। মশারি দেওয়ার পরে ওরা আবার চেক করতে আসে, মানে মশারি এগুলো ব্যবহার করে কিনা। এনজিও সমাজকর্মীরা গিয়ে মানে উদ্যুক্ত করে আর কি, এই যে ম্যালেরিয়া সম্বন্ধে। তো মোটামুটি নাই বললেই চলে এখন ম্যালেরিয়া। উচ্চপ্রবণ না হলেও সমতলের 10টি জেলায় প্রাদুর্ভাব রয়েছে ম্যালেরিয়ার। চট্টগ্রাম, কক্সবাজার, সুনামগঞ্জ সহ মোট 13 জেলায় ম্যালেরিয়ার ঝুঁকিতে রয়েছে প্রায় 1,80,00,000 মানুষ। সমতল ভূমিতে সহজ হলেও পার্বত্য অঞ্চলে ম্যালেরিয়া নিয়ন্ত্রণকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার। বাংলাদেশ, মিয়ানমার এবং ভারত মিলে একটি রিজিওনাল কোঅপারেশন মেকানিজম করা যায় কিনা, যার মধ্যে দিয়ে শুধুমাত্র এই বর্ডার ম্যালেরিয়াকে অ্যাড্রেস করা হবে। তাতে আমি মনে করি যে নির্মূল কর্মসূচি আরও দ্রুত এগিয়ে যাবে। রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে এখন পর্যন্ত 26 জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে ব্যাপক স্ক্রিনিংয়ের মাধ্যমে বাকিদের শনাক্ত করার পাশাপাশি যেন তা দেশের মানুষদের সংক্রামিত না করে সেদিকে খেয়াল রাখার আহ্বান বিশেষজ্ঞদের। আমাদের দেশের মানুষের মধ্যে না ছড়াতে পারে, এই কারণে আমাদের এই এফডিএমএন মানুষদের সঙ্গে মানুষদের জন্য কাজ করার জন্য ন্যাশনাল ম্যালেরিয়া প্রোগ্রাম এবং আমাদের বিআইটিআইডি একটি যৌথ একটা এমওইউ স্বাক্ষর করেছে। সার্বক্ষণিকভাবে ওদের কাছে মশারি বিতরণ করা আছে এবং তাদের মধ্যে সার্বক্ষণিকভাবে রোগ নির্ণয়ের পদ্ধতি আছে, অনেকগুলো হেলথ ক্যাম্প আছে। প্রাথমিক পর্যায়ে যে ভয়টা ছিল রোহিঙ্গারা ম্যালেরিয়ার প্রাদুর্ভাবের জন্য কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। দুর্গম এলাকায় নজরদারি কমিটির পৌঁছতে না পারা, অসচেতনতা এবং স্থানীয় জনসাধারণকে জাতীয় কর্মসূচির সাথে সম্পৃক্ত করতে না পারায় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ম্যালেরিয়া। তাই আগামী 30 সালের মধ্যে ম্যালেরিয়া সম্পূর্ণভাবে নির্মূলের সরকারি যে পরিকল্পনা তা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব তা নিয়ে শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, রাঙ্গামাটি। ভোক্তার কাছে যেতে যেতে ওয়াসার পানি প্রায় 40% পর্যন্ত ব্যবহার অযোগ্য হয়ে যায় বলে স্বীকার করে নিলেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। না ফোটানো ওয়াসার পানি দিয়ে যারা তাকে শরবত খাওয়াতে গিয়েছিলেন তারা মানসিকভাবে সুস্থ নয় বলেও দাবি করেন তিনি। তবে পানি গবেষকরা বলছেন 1% দূষিত হলেও সে পানি কোনোভাবেই আর খাবার উপযোগী থাকে না। মাহমুদ রাকিবের রিপোর্ট। রাজধানীর পানি শতভাগ সুপেয়। ওয়াসা এমডির এমন বক্তব্যের ব্যতিক্রমী প্রতিবাদে মঙ্গলবার তাকে না ফুটানো পানি দিয়ে শরবত খাওয়াতে ওয়াসা ভবনে যান কয়েকজন ক্ষুব্ধ নগরবাসী। তবে শরবত না খেয়ে ওয়াসা কর্তৃপক্ষ লাইন ঠিক করে পরে শরবত খাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তাদের কাছে। ব্যতিক্রমী প্রতিবাদের বিষয়ে প্রতিক্রিয়া জানতে বুধবার ওয়াসা এমডির কার্যালয়ে গেলে তিনি এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ওয়াসার অন্য কর্মকর্তারাও এমডির নিষেধ রয়েছে জানিয়ে কথা বলেননি গণমাধ্যমের সঙ্গে।
তবে টেলিফোনে সংস্থাটির এমডি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রতিবাদের কর্মসূচি সাজানো ঘটনা বলেও উল্লেখ করেন। যাওয়া দরকার যে এই ষড়যন্ত্রটা তাকে দিয়ে কে করালো? এটা তো একটা নাটক, সাজানোর নাটক না, শুনলেন না? সে আসে হলো চিপ একটা নেওয়ার জন্য। তাকে এই ষড়যন্ত্র কে করছে এটা উদ্ঘাটন করা উচিত। তার ভাই বলছে যে দেখেন একটু মাথায় গোলমাল আছে। নগরীতে সম্পূর্ণ বিশুদ্ধ পানি সরবরাহ সম্ভব নয় জানিয়ে ওয়াসার এমডি বলেন, লাইনের কারণে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে প্রায় 40 ভাগ পানি। হাউ ক্যান ইউ এক্সপেক্ট যে একটা আনপ্লান্ড সিটি ঢাকা, তার মধ্যে 100% প্লান্ড ওয়াটার ম্যানেজমেন্ট এদিকে হয়? মানুষের বাসার ভিতরে ঢোকার পর 60.25 পাওয়া গেল যে কন্টামিনেশন নাই, অর্থাৎ অলমোস্ট 40% কন্টামিনেট হয়। আপনি তো 87% আমাদের স্টাডিতে পাই আমরা যে লিকেজ থেকে বিড়ম্বনা সৃষ্টি হয়। লাইনের সমস্যার দায় ওয়াসাকেই নিতে হবে জানিয়ে বুয়েটের এই বিশেষজ্ঞ বলছেন, না ফুটিয়ে কোনোভাবেই ওয়াসার পানি ব্যবহার করা যাবে না। 62% ভালো, 38% খারাপ, এই কথা বললে কিন্তু চলবে না। 100%ই ভালো হইতে হবে। 0.1% হোক, সেটাও সমস্যা দেখা দেবে, কারণ ব্যাকটেরিয়া কোনো অবস্থাতেই থাকা যাবে না। যেখানে লিকেজ ব্রোকেজ আছে সেগুলো রিপেয়ার করার দরকার। সেগুলো যদি তারা প্রপারলি ম্যানেজ না করে তাইলে কিন্তু যত পিওর পানি ইনলেটে পাঠানো হোক সেটা কিন্তু কন্টামিনেশন হবেই। তবে পানির পর্যাপ্ত সরবরাহ থাকলে ভোক্তা পর্যায়ে বেআইনি লাইন নেওয়া বন্ধ হবে বলেও মনে করেন তিনি। নিজস্ব মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রংপুরের মিঠাপুকুরের মির্জাপুরে গণধর্ষণের শিকার ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর 2 বোনের একজনের আত্মহত্যার 4 দিন পর মামলা নিয়েছে পুলিশ। এর আগে মিঠাপুকুর থানার ওসির বিরুদ্ধে ঘটনা ধামা চাপা দেওয়ার অভিযোগ ওঠে। এখন তিনি বলছেন আসামিদের ধরতে অভিযান চলছে। আটক করা হয়েছে অভিযুক্ত রতনের বাবাকে। এদিকে তদন্ত শুরুর পর বিচার পাওয়ার আশায় বুক বেঁধেছেন স্বজন ও এলাকাবাসী। রতন সরকারের রিপোর্ট। আমি কোনো খবর পাই না, আমি কথাটা কেন বলবো? আপনার এখানে একটা আদিবাসী পল্লীতে আত্মহত্যা করে মারা যাচ্ছে, আপনি জানেন না? আমার কাছে কেউ কিছু বলে না। নিজের থানায় জিডি আর তার ভিত্তিতেই লাশের ময়নাতদন্ত হলেও মঙ্গলবার এ নিয়ে কিছুই জানেন না এমন কথাই বলেছিলেন ওসি জাফর। এক রাতে বদলে গেছে পরিস্থিতি। নিজেই উদ্যোগী হয়ে মামলা নিয়েছেন। অভিযুক্ত রতন মিঞ্জি ও অজ্ঞাত 2 সহযোগীকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি। ইতিমধ্যে আমরা জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আনছি এবং সে কিছু তথ্য দিয়েছে, সেগুলোর জন্য আমাদের 2-3টে টিম কাজ করতেছে। আশা করি খুব শীঘ্রই আসামি যে অপরাধের সাথে তারা জড়িত সেই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাঁড়গোড়ায় আমরা তাদেরকে উপস্থাপন করতে পারবো। বিকালে জেলা প্রশাসক এনামুল হাবিব ও পুলিশ সুপার মিজানুর রহমান নির্যাতিতদের বাড়িতে গিয়ে সুবিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। পরিবর্তিত পরিস্থিতিতে স্বস্তি ও বিচার পাবার আশা করছেন ধর্ষণের শিকার ও আত্মহত্যাকারী স্বপ্না টপ্পার স্বজন ও এলাকাবাসী। আমার মেয়ে ধর্ষণ হয়েছে, এতে আমি এর বিচার চাই, সঠিক বিচার চাই। কোথায় আছে, কে ছিল, তাদেরকে সবাইকে আইনের সাহায্যে বিচার হোক। এখানে যে এখন তদন্ত করা হচ্ছে, পুলিশ তদন্ত এবং মিডিয়া চ্যানেল, আশাবাদী যে আমরা সঠিক বিচার পাবো। তবে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি পুলিশের অবহেলার তদন্ত করে বিচার চাইছেন নারী নেত্রী ও মানবাধিকার কর্মীরা। নুসরাত হত্যাও মানে তাকে পুড়িয়ে মেরে ফেললো, আবার এখানে সে নিজে মারলো, তাহলে মারা গেল। তাই এখানে কতটা লজ্জা, কতটা অপমান, কতটা মানে যন্ত্রণা নিয়ে সে দুনিয়া ছেড়ে চলে গেছে। পুলিশ কর্মকর্তার যদি কোনো গাফিলতি থেকে থাকে, সেক্ষেত্রে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমাদের কাছে আমাদের দাবি প্রত্যাশা যে বিষয়টা খতিয়ে দেখবে। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা আন্তর্জাতিক মানবাধিকারের পক্ষ থেকে এটা আইনগত আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত। বৃহস্পতিবার রংপুর শহরে আত্মীয়ের বাসায় ছোট বোনকে নিয়ে বেড়াতে যায় মিঠাপুকুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বপ্না। শুক্রবার সকালে মাহিগঞ্জ এলাকায় প্রেমিক রতন মাঞ্জির সঙ্গে দেখা করতে যায় 2 বোন। সেখানে কৌশলে রতন ও তার 2 সহযোগী 2 কিশোরীকে গণধর্ষণ করে। ওই দিন বাড়িতে ফিরেই আত্মহত্যা করে স্বপ্না। রতন সরকার, সময় সংবাদ, মিঠাপুকুর, রংপুর। রাজধানীর ওয়ারীতে 7ম শ্রেণীর এক ছাত্রীকে অচেতন করে তুলে নেয়ার সময় হানিফ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত রাত 11টার দিকে ওয়ারীর বনগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। ওই ছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। পরিবারের সদস্যরা জানান, বাসার সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় অপরিচিত এক যুবক মেয়েটিকে জোর করে তুলে নেয়ার চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধারের পাশাপাশি
ওই যুবককে আটক করে। পরবর্তীতে পুলিশের হাতে সোপর্দ করা হয় হানিফকে। রাজধানীর দক্ষিণখানে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন জনপ্রিয় অভিনেতা সালেহ আহমেদ। গতকাল বেলা 2:30টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অয়ময়, কোথাও কেউ নেই, আমার আছে জল, শ্রাবণ মেঘের দিন ও আগুনের পরশমণি সহ বহু নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ তিনি। ৮৩ বছর বয়সী এই অভিনেতা বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। 7 বছর আগে ব্রেন স্ট্রোক করার পর হাঁটা চলার শক্তি হারিয়ে ফেলেন। সর্বশেষ শারীরিক অবস্থার অবনতি হলে সপ্তাহখানেক আগে অ্যাপোলো হাসপাতালে সালেহ আহমেদকে ভর্তি করা হয়। মানুষকে অনেক হাসাইছে সারা জীবন, কিন্তু শেষ জীবনে উনি অসুখে বিসুখে অসুস্থতাজনিত কারণে নিজেই স্তব্ধ হয়ে গেছে। সবার কাছে দোয়া চাই। যদি কারো মন খারাপ থাকতো এমন কথা বলতেন, সবাইকে খুব হাসি খুশি রাখতেন। উনি খুব রসিক লোক ছিলেন, খুব সংস্কৃতিমান লোক ছিলেন এবং অনেক জ্ঞানী লোক ছিলেন। বুধবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে রাজধানীর দক্ষিণখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এই গুণী শিল্পীকে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত ও আহত ব্যক্তির সন্তানরা মাতৃস্নেহে বেড়ে উঠছে গাইবান্ধার ফুলছড়ির অর্কা হোমস নামে একটি প্রতিষ্ঠানে। ৪৩ জন ছেলেমেয়ের লেখাপড়া সহ সব দায়িত্ব নিয়েছে প্রতিষ্ঠানটি। এখানে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ। গাইবান্ধা থেকে আতাউল হক সাগরের ছবি, রিপন আকন্দের তথ্য নিয়ে রিপোর্ট। রানা প্লাজা ট্র্যাজেডির শিকার শিশুদের জন্য এই হোমস্টি গড়ে তোলে রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ওল্ড রাজশাহী ক্যাডেট কলেজ অ্যাসোসিয়েশন অর্কা। এখানে রয়েছে 3তলা ভবন, খেলার মাঠ, লাইব্রেরি ও মেডিকেল সেন্টার। পাশেই শিশুদের শিক্ষার জন্য রয়েছে হোসেনপুর মুসলিম একাডেমি। স্বাস্থ্যসম্মত ও ঘরোয়া পরিবেশে এখানে গড়ে উঠছে রানা প্লাজা ট্র্যাজেডিতে আহত ও প্রাণ হারানো পোশাক শ্রমিকদের 43 জন সন্তান। বেশিরভাগ শিশুই এসেছে বিজিএম এর মাধ্যমে। আশ্রয় নেওয়া শিশুদের পড়ালেখা, খাওয়া দাওয়া, নামাজ পড়া সবই হয় একসাথে। খেলাধুলা, বিনোদন ও গল্পগুজবে কাটে তাদের দিন। তাদের স্বপ্ন মানুষের মতো মানুষ হওয়া। 2015 সালে আমাকে এখানে দেয়, তখন থেকে আমি এখানে আছি। খাবার উন্নতি হয়েছে, তারপর এখানে পড়াশোনার দিকে অনেক ভালো। কাপড় চোপড়, লেখাপড়া, চিকিৎসা সহ সমস্ত সুযোগ সুবিধা আমি এখানে পাচ্ছি। এখানে থেকে লেখাপড়া করলেই ভবিষ্যতে আমি অনেক বড়, আমার মনের যে আশা সেটা আমি পূরণ করতে পারবো। এখানে নিজের সন্তানের মতো করে স্নেহ আর ভালোবাসায় শিশুদের মানুষ করছেন দায়িত্বে থাকা তত্ত্বাবধায়ক নূরজাহান বেগম। নিজের কোনো সন্তান নেই, তাই এখানকার শিশুদের মাঝেই কাটিয়ে দিতে চান বাকিটা সময়। আমার বাচ্চাদেরকে যেভাবে মানুষ করতাম ঠিক সেইভাবেই আমি এদেরকে চেষ্টা করতেছি যে এরা যেন সেইভাবে মানুষ হতে পারে। আর লেখাপড়া করে এখানকার শিশুরা যেন সুপ্রতিষ্ঠিত হতে পারে সেই লক্ষ্যেই কাজ করছে অর্কা হোমস। তারা মানুষের মতো মানুষ হতে পারে, সমাজে তারা প্রতিষ্ঠিত হতে পারে, এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। 2013 সালে রানা প্লাজা ট্র্যাজেডিতে গাইবান্ধা জেলার প্রায় অর্ধশতাধিক শ্রমিক নিহত হন, আর আহত হয়ে বেঁচে আছেন শতাধিক নারী পুরুষ। এখনো নিখোঁজ 15 জন। 2014 সালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ার হোসেনপুর গ্রামে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। সময় সংবাদ, গাইবান্ধা।